এক কথায় যদি বলে তাহলে দুর্দান্ত। মানে এমন শাকিব খানকে ইন্ডাস্ট্রির আগে দেখেনি। উনি তো প্রত্যেকবারই আসলে নিজেকে ভাঙেন। একজন মেগাস্টার এমনিতে তো আর উনি আসলে এই জায়গাটা আসেননি। ওনার মধ্যে হয়তো বা ওই রকম একটা পাওয়ার অবশ্যই আছেন। আমি বলবো হতে পারে একটা ঐশ্বরিক পাওয়ারও তার মধ্যে হয়তো বা আছে, নতুবা একটা মানুষ যে জায়গায় তার জার্নিটা যেভাবে শুরু হয়েছিল সেখান থেকে আজকের এই অবস্থানে আসা এবং দীর্ঘদিন ধরে 27 বছরের ক্যারিয়ার ধরে আসলে মানে শীর্ষ অবস্থান করে, এটা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে কখনো এটা হয়নি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদেরই প্রিয় শো প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট সার্ভাইভাল বিনোদন সারাদিনে। বরাবরের মতো আমি অর্চি আপনাদের সামনে আজ হাজির করছি একজন শিল্পীকে। তিনি পর্দার পেছনের মানুষ, নাট্য নির্মাতা, চিত্রনাট্যকার, নির্মাণ করছেন বড় পর্দার জন্য সিনেমাও। এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচার হয়েছে তার লেখা ও পরিচালনায় নাটক প্যারাডাইস। হ্যাঁ দর্শক, যার কথা বলছি তার নাম অনিক বিশ্বাস। জনপ্রিয় হওয়া প্যারাডাইস নাটকের প্রসঙ্গ ধরেই আজ আমরা তার সঙ্গে কথা বলবো। চলুন আড্ডায় ডুব দেই। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। এবং ঈদ তো চলে গেল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু আমরা সেই ঈদের রেশটা আমেজেই আছি। কেননা ঈদের যে কন্টেন্টগুলো আমরা দেখেছি সেগুলো এখন ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি। তো এবারের ঈদ আপনার কেমন গেল? এবারে ঈদটা বেশ ভালো, কারণটা হলো ব্যস্ততার মধ্যে কেটেছে, তার মধ্যে আবার ঈদের মধ্যে প্যারাডাইসটা এটা রিলিজ পেলো এবং এটা টিভিতে প্রচারের পরবর্তীতে সময়ে আমার যারা সমালোচক ছিল, খুব হয় না কাছের মানুষ অনেক সমালোচক থাকে, তো তাদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি প্যারাডাইসটা নিয়ে, এবং রেহানা আয়েশার প্রথম জুটি ছিল, তো এটা অনেকের কাছে খুব ভালো লেগেছে। এরপর ইউটিউবে রিলিজের পরে তো আরো ভালো রেসপন্স পাচ্ছি, তো সব মিলিয়ে ভালো। আর এর বাইরে একদমই পোস্ট প্রোডাকশনে আমার সিনেমাটা যেটা আছে সেটা নিয়েই ব্যস্ততায় কাছে। আর তারপরে হলো এবারে ঈদে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে মোটামুটি দেখার চেষ্টা করেছি, সেগুলো নিয়েও একটা ব্যস্ততা কিন্তু ছিল। সব মিলিয়ে ঈদ তো সবসময় ভালো থাকে। আর হচ্ছে কারণটা হলো ঈদের এই সময়টা রাস্তাঘাটটা বেশ ফাঁকা থাকে, তো ঢাকা শহরটা ঘুরে বেরিয়ে বেশ এটা খুব এনজয় করা যায়, সব মিলে বিন্দাস। একে একে সব গল্পেই ফিরবো, তবে প্যারাডাইসের গল্প আগে শুনতে চাই। প্যারাডাইস নামটি শুনলে একটা রাজকীয় কিন্তু ব্যাপার স্যাপার মনে হয়, নামের মধ্যেই ব্যাপারটা আছে। তো নামকরণের গল্পটা একটু শুনতে চাই, কোন ভাবনা থেকে আপনি এই নামটি রেখেছেন নাটকে? এটা গল্পটা দেখলেই আসলে মানুষ ক্লিয়ার হবে যে কেন প্যারাডাইসটা রাখা হয়েছে। এটা একটা মানুষের লাইফের একটা ওয়ান্ট থাকে, কখনো মানুষ ভাবে একটা মানুষের হয়তোবা কোনো কিছুর কমতি নেই, কিন্তু তার মধ্যেও না কখনো কখনো একটা কিন্তু থেকে যায় যে আমার জীবনের হয়তোবা ছোট্ট একটি অপূর্ণতা, এটা যদি হতো হতো সেই রকম একটা জায়গা থেকে আসলে প্যারাডাইসটা চলে আসা একটা মানুষের জীবনে। তো সেইটা আমি এখন তো গল্পটা পুরোপুরি বলতে পারবো না, কিন্তু ওইরকম একটা মানে চাওয়া থেকে আসলে প্যারাডাইসটা নামকরণটা হয়েছে। দর্শকরা এই নাটকটিকে আসলে কেমন ভাবে গ্রহণ করেছেন, কি মনে হয়েছে আপনার? এবং দর্শকেরা কি কি মন্তব্য করছেন, যেগুলো ফিডব্যাক গুলো দেখছেন, কেমন রেসপন্স পাচ্ছেন? রেসপন্স বেশিরভাগটাই ভালো, কিছু খারাপও থাকবে, কারো কারো হয়তো ভালো লাগেনি। একটা কাজ সবার যে ভালো লাগবে সেটা নয়, মানুষ এক এক ধরনের টেস্টে অভ্যস্ত। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম খুব পজিটিভ রেসপন্স, এবং তাদের জুটিটাকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে। এবং অনেকে এটাও বলছে যে শেষটা এমন না হলেও পারতো, এত বিচ্ছেদ না দিলেও পারতেন, বা পার্ট 2 হবে কিনা সেটাও কিন্তু আমাকে জিজ্ঞেস করছেন। তো সব মিলে রেসপন্সটা বেশিরভাগই পজিটিভ, তবে নেগেটিভ যেগুলো আসে সেগুলো আমি পজিটিভলি গ্রহণ করছি। নিশ্চয়ই সেগুলো পরবর্তী কাজে আসলে অভিজ্ঞতা হিসেবে কাজে লেগে যায়। নিশ্চয়ই নিজেকে শুধরে নিতে পারবো, কারণ সমালোচনা যদি না থাকে তো নিজেকে শুধরানোর আসলে সুযোগ পাওয়া যাবে না, কাজ করেও তখন মজা পাওয়া যায় না। এবং প্যারাডাইস বা এই নাটকটি তো আপনি ঈদে নির্মাণ করেছেন, তবে এখনকার সময়ে আপনি তো বর্তমানে একটু কমই নাটক নির্মাণ করছেন, আপনার মনোযোগটা আসলে বড় পর্দার দিকেই বেশি, সেটাও আমরা জানি। তো এই নাটকটি আপনি কোন ভাবনা থেকে নির্মাণ করলেন এবং লিখেছেনও তো আপনি? নাটক সবসময় একটা ভালো লাগার জায়গা। নাটকটা হচ্ছে কেমন মানে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, মানে শেষ হয়েও হইল না শেষ, মানে একটা রেশ থেকে যায়। তো নাটক সবসময় আমার কাছে এরকমটাই মনে হয়, মানে একটা ভেতরের ক্ষুধা অন্তরে। বরঞ্চ মাঝখানে কিছুদিন করিনি, সেটা একটা আফসোস ছিল আমি কেন করছি না, কারণ প্রচুর নাটক করেছি এবং একটু গল্প নির্ভর কাজ করার সবসময় চেষ্টা করি। ভিউ হোক বা না হোক সেটা আমার কাছে আসলে খুব বেশি ম্যাটার করে না। আমি চিন্তা করি একটা ভালো গল্প নিয়ে, সুস্থ ধারার গল্প নিয়ে কাজ করার জন্য। তো নাটক কম নির্মাণ করার পেছনে বড় পর্দা তো অবশ্যই দেয়, মানে সেটার জন্য নিজেকে প্রস্তুত করা এবং সেটার পেছনে সময় দেওয়া। তবে এখন থেকে তো সামনে থেকে প্ল্যান আছে, মানে মাঝে মধ্যে ফিকশন গানগুলো করব, সেটা একটা চিন্তা ভাবনা আছে এখন। একটু এই ছোটবেলার প্রসঙ্গে একটু আসবো আমি, কেননা আপনি গল্পে গল্পে বলছিলেন এবং সাহিত্যের রেশ ধরে আপনি কথা বলছিলেন। তো
আমরা তো জানি যে ছোটবেলা থেকেই আপনার এই কবিতা চর্চা, সাহিত্য চর্চার প্রতি বেশ একটা ভালো লাগা কাজ করে। তো এই সাহিত্য চর্চার প্রতি আপনার অনুরাগী হয়ে উঠবার গল্পটা কি? এটা যদি বলি তাহলে এটা বলা চলে ছোটবেলা থেকে এটা হয়ে আসছে। মানে বাংলাটা সবসময় কেমন মনে হতো যে আমি যখন খুব ছোট ছিলাম, তো সত্যি কথা বলতে আমি যেমন আমার এলাকার যে লোকাল ভাষাটা সেটাও কিন্তু ঠিকঠাক মতন আমি কখনো রপ্ত করতে পারিনি। এটা আমার একটা ব্যর্থতা, এটা নিয়ে আমাকে প্রচুর কটাক্ষের শিকার হতে হয়েছে। তো ইভেন এমন হতো যে আমি কারোর সঙ্গে কথা বলছি তখন বলতো সাধু ভাষায় কথাটা বলিস না, তো আমার বাধ্য হয়ে আসলে কম কথা বলতে হতো। তো সাহিত্য চর্চা যে ব্যাপার, বই পড়ার একটা অভ্যাস, তারপর বাংলা যে আমরা নাটক দেখতাম বা সেই নাটকগুলো দেখে আমি চেষ্টা করতাম যে নাটকে যে ধরনের হচ্ছে সংলাপ বলা হয়, যে ধরনের গল্প যেভাবে বলে সেটার একটা চিন্তা, বই পড়ার খুব অভ্যাস ছিল সেই জায়গা থেকে আসলে। এবং আমার বাড়িটা ঠিক যে জায়গাটা, সেখানে আসলে আপনি নদী, মানে জল, মাটি, বাতাস, মানে সব কিছুই পাবেন। হ্যাঁ, লাইফের মানে ক্রাইসিস থেকে শুরু করে ভালোবাসা সব কিছুই আছে। সেই জায়গা থেকে আসলে এটা আমার কাছে মনে হয় যে প্রকৃতি থেকেই হয়তো বা একটা ব্যাপার যে আস্বাদন করার মতন ব্যাপার সেটা হয়ে আসছে, সেই চর্চাটা সেটা স্কুল লাইফ থেকে। এবং প্রাইমারি স্কুল লাইফে যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন হয়তো বা জীবনের প্রথম কবিতা আমি লিখেছিলাম। তারপর থেকে স্কুলের থেকে হচ্ছে কলেজে এমন হয়েছে যে স্কুলে বা কলেজে আপনার আমার লেখা কবিতাটা সেখানে পাঠ হচ্ছে। তো সেটা অনেক ঘটনা ঘটেছে, তো এটা ভালো লাগে কাজ করে। এবং এই কবিতা লেখার থেকে আমারও একটা প্রশ্ন মাথায় এলো যে প্রেমিকার জন্য প্রথম প্রেমের কবিতা লিখেছিলেন কবে, এবং সেই কবিতা পাবার পর বিশেষ মানুষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছিলেন? এটা আসলে আমার লাইফে ঘটেনি যে প্রেমিকাকে উদ্দেশ্য করে কবিতা না, প্রেমিকাকে উদ্দেশ্য করে কবিতা লেখা সেটা হয়নি। আমি কবিতা লিখেছি, পরবর্তীতে যদি কারোর সাথে এটা ঘটে যায় সেটা কাকতালীয় ব্যাপার ছিল, কিন্তু প্রেমিকাকে উদ্দেশ্য করে কবিতা লিখিনি। কিন্তু কবিদের এই কথাটা শুনলে আসলে কেউ বিশ্বাস করতে চায় না সহজে। হ্যাঁ, এটা করতেই চাইবে না। কারণটা হলো যারা অনেকে চিন্তা ভাবনা করে যে হয়তো বা যারা কবি সাহিত্যিক বা যারা হচ্ছে কবিতা লিখবে তারা একটু লুক অন্যরকম হবে, তাদের প্রেমে থাকেন বলেই হয়তো প্রেমের কবিতা। কিন্তু আমার কাছে ব্যাপারটা কখনো এরকম মনে হয়নি। মানে আমার নিজের কাছে কখনো মনে হয়নি যে আমাকে সাহিত্য চর্চা করতে হলে ওরকম একটা ভেগ ধরতে হবে বা এটার মধ্যে ওরকম লুকটার চেঞ্জ নিয়ে আসতে হবে বা আমাকে পাঞ্জাবি পরে থাকতে হবে, যেটা অনেক সময় করে। হ্যাঁ, কিন্তু আমার কাছে আসলে এই সাহিত্য চর্চার ক্ষেত্রে কখনো এটা মনে হয়নি। যেহেতু ছোটবেলার গল্প শুনছি, একটু আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনার গল্পটাও শুনতে চাই। ছেলেবেলার সেই সময়টা কোথায় কেটেছে, কেমন ছিল সেই সময়? ছেলেবেলা তো আমার গ্রামেই কেটেছে। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। কোথায় কেটেছে? গ্রামের বাড়িতেই। গ্রামের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। আচ্ছা, গোপালগঞ্জ সদরেই। আর আমার গ্রামের নাম হচ্ছে কালীভিটা। ওই যে বললাম আমার গ্রামটা হচ্ছে ফুল, পাখি, বাতাস, জল, আপনি সবকিছুই পাবেন সেখানটায়। সেখানের স্মৃতি তো আসলে শৈশবের স্মৃতি, এটা মানুষ কখনোই ভোলে না। ইভেন আমার কাছে মনে হয় যখন মানুষ খুব খারাপ সময় থাকে, যদি মনে হয় যে কনফিডেন্স নেই বা খুব খারাপ সময় যাচ্ছে, মানুষ যদি তার শৈশবটাকে ফিল করে তাহলে হয়তো বা সে কনফিডেন্সটা পায়, বেঁচে থাকার সেই অবলম্বন হিসেবে। তো আমার নিজের কাছে মনে হয় যতটাই আমার খারাপ সময় এসেছে লাইফের, আমি আমার শৈশবটাকেই হচ্ছে মানে স্মৃতি মন্থন করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে না, মেন্টালি আমি অনেক স্ট্রং হয়েছি। তো শৈশবটার কথা সবার লাইফে, আমাদের শৈশবটা তো সবসময় মধুর হয়, রঙিন সবসময়। হ্যাঁ, আবার চাইলে এটা তো কখনো ফেরত পাবো না। হ্যাঁ, কিন্তু এখন খুব মিস করি, কারণ এখন চাইলেই খুব তাড়াতাড়ি বাড়ি যেতে পারি না, খুব বেশি সময় কাটানো হয়নি, ওই বন্ধুরা নেই, সেই খেলার সাথীগুলো হারিয়ে গেছে, বিয়ে করে ফেলেছে অনেকে, গেলেও হয়তো বা সময় পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এটার একটা ক্রাইসিস অবশ্যই থেকে থাকে, আছে ক্রাইসিস। নিশ্চয়ই। আপনি একসময় আপনার এলাকার সন্তান, বরেণ্য চিত্র পরিচালক, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতকে দেখেই সিনেমা নির্মাণ বা নির্মাণের স্বপ্ন আপনি দেখেছিলেন। তো কাজী হায়াতের কোন বিষয়গুলো আপনাকে সবসময় অনুপ্রাণিত করেছে, কোন দিকগুলো? খুব বাস্তববাদী মানুষ, উনি সমাজের হচ্ছে ক্রাইসিস নিয়ে সিনেমা বানাতেন। মানে যেটা আসলে মানে এটা আমরা এখন এই সময় এসে পারবো না ওনার মতন করে, বা চাইলেও আমাদের অনেক রেস্ট্রিকশনস আছে। তো উনি, আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগতো যে সমাজের যে ক্রাইসিস থাকে বা যে ধরনের ঘটনাগুলো ঘটে সেই বাস্তব চিত্রটা উনি তুলে ধরতেন, সেটা সবচেয়ে বেশি আমাকে আসলে অনুপ্রেরণা জোগাতো। আচ্ছা, এবং ছেলেবেলার সাথে আসলে আরেকটা বিষয় খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, যে ছোটবেলায় টিকিট কেটে সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার যে আনন্দ ছিল। তো আপনার কৈশোর বা তারুণ্যের প্রথম ভাগে এরকম টিকিট কেটে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কোনো গল্প বা স্মৃতি কি মনে পড়ছে এই মুহূর্তে? অবশ্যই আছে। আমাদের বাড়িটা যেখানে
কালীপিঠা আমাদের ইউনিয়ন যেটা সাতপাড়, তো ওইখানে একটা সিনেমা হল ছিল, স্বাধীন সিনেমা হল ছিল। Okay. ওটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু ওইখানে প্রথম টিকিট কেটে দেখিনি, প্রথম সিনেমা দেখি সিনেমা হলের ওইখানে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, মনে আছে যখন হচ্ছে আমার সঙ্গে আমার আর দুই ভাই ছিল। তো সিনেমা হলের যে মালিকের ছেলে বাজারে আসছিল তেল নেবার জন্য জেনারেটরে, তো আমাদেরকে বললো তোমরা যদি এটা নিয়ে যাও তোমাদেরকে সিনেমা দেখাবো। তো পরবর্তীতে ওই ড্রামটা আমরা 3 জনে বয়ে ওইখানে নিয়ে যাই, কিন্তু আমাদের মাত্র একজনকে ঢুকতে দিয়েছিল, আচ্ছা, আমাদের দুজনকে দেয়নি। আমাদের আরেক ভাই আছে, ওর নাম শঙ্কর, ওকে ঢুকতে দিয়েছিল। পরে আমরা দাঁড়িয়েছিলাম, তখন কেউ এসে আমাদেরকে জোর করে সিনেমা হলে ঢুকিয়ে দিল। তখন ওটা সিনেমার নাম ছিল বোধহয় রুবেল ভাইয়ের একটা সিনেমা, আচ্ছা, মিথ্যার রাজা বা মৃত্যুর কিছু একটা, বোধহয় মিথ্যার রাজা সিনেমাটা, বা অন্য এরকম কিছু একটা থাকবে। এরপরে টিকিট কেটে যদি প্রথম সিনেমা দেখা হয়, তাহলে আমি বলবো যে এর বাইরে গিয়ে রাজোর একটা জায়গা আছে, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় বোধহয় 20 বা 25 কিলোমিটার দূর হবে। স্কুল লাইফে সাইকেল চালিয়ে গিয়ে প্রথম সিনেমা দেখি ওইখানে, যাওয়া আসা প্রায় 50 কিলোমিটার দূর। ও বাবা, এবং আমরা যখন সাইকেল নিয়ে গেছিলাম, আমার তখন সাইকেল ছিল না, অন্যদের ছিল, এবং যে সাইকেলটা নিয়ে চালিয়ে যাই, সেটার আসলে ব্রেক ছিল না, শুধু চাকাটাই ছিল। এবং আমরা ব্রেকটা কি করব, তখন আমার একটা জুতা ছিল, সেটার নিচে অনেক গ্রিপ ছিল, সেই জুতাটাই আসলে ব্রেক হিসেবে ব্যবহার করতাম। শুধু সাইকেলটাই আছে, আর কিচ্ছু ছিল না, ব্রেক করার মতন কোনো কিছু ছিল না। সেটা নিয়ে প্রথম রাজোর গিয়ে আমরা সিনেমা দেখি টিকিট কেটে, এবং এটার মানে কি বল, এই অভিজ্ঞতাটা আসলে সুন্দর অন্যরকম, সুন্দর এবং এটা স্মৃতি হ্যাঁ ছোটবেলায়। এটা অন্যরকম। এবং আমি শুনেছি আপনি সাংবাদিকও হতে চেয়েছিলেন এক সময়, কিন্তু কেন? হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছিল ছোটবেলা থেকে চিন্তা ভাবনা ছিল যে ডিরেক্টরই হব, এর বাইরে যদি কোনো কিছু হই তাহলে সাংবাদিকতা করব, যেখানে মানুষের আসলে সমস্যা, সোসাইটির যে সমস্যা থাকে সেটা তুলে ধরা সম্ভব। যেহেতু আমি কখনো মানে রাজনীতি করব না, এরকম কোনো ইন্টারেস্ট আমার ছিল না কখনো, তাহলে মানুষের পাশে বা মানুষের জন্য লেখা বা মানুষের জন্য যদি কিছু করণীয় থাকে, তাহলে সাংবাদিকের কলমের আসলে জোরটা অনেক বেশি। কারণ আমি প্রচুর পরিমাণে ছোটোবেলা থেকে হচ্ছে সম্পাদকীয় কলম পড়তাম, বা আমাদের এলাকার অনেক প্রবলেমস নিয়ে আমি প্রচুর পরিমাণে পত্রিকাতে হচ্ছে আমি লেখা পাঠাতাম। কখনো কোনো ছাপা হতো, মানে পোস্ট অফিসে প্রত্যেক সপ্তাহে আমার নামে 2টা 3টা করে 4টা করে চিঠি থাকতো, কোনো না কোনো ব্যাপারে থাকতোই। এটা সেটা ওই স্কুল লাইফ থেকে আসলে সেই জায়গা থেকে চিন্তা ভাবনা যে আমাকে সোসাইটির জন্য আসলে কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে, সেই ভাবনা থেকে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি অথবা যদি ডিরেক্টর বা রাইটার না হই, তারপরে যদি কিছু থাকে তাহলে সাংবাদিক হব। সেটা এটাই। হওয়া যায়। ধরুন আপনি সাংবাদিক হয়ে গেছেন, আপনি একজন সাংবাদিক, তাহলে কার ইন্টারভিউ আপনি করতে চাইবেন? কোন তারকার ইন্টারভিউ করতে চাইবেন, বা কার ইন্টারভিউ করতে না, চাইবেন? বিনোদন সাংবাদিক হওয়ার চিন্তা ভাবনা আমার ছিল না। কোনো ব্যক্তিত্ব বিশেষ পছন্দের কোনো মানুষের ইন্টারভিউ করতে চাইবেন? না না, অবশ্যই, সেটা কেন নয়, মানে যারা সোসাইটির জন্য কাজ করে। আমি দেখতাম যে মানুষগুলো বিশেষ করে যারা স্কুল শিক্ষক, যারা আসলে তাদের সমাজের, জীবনের গল্প জানেন। হ্যাঁ, যারা অনেক সময় আগে, এখন তো স্কুল শিক্ষকেরা অনেক বেতন পান, কিন্তু আজ থেকে 20 বা 25 বছর আগে বা ওই সময়টা স্কুল শিক্ষক এত অপরচুনিটি ছিল না। কিন্তু আমার কাছে আমার খুব ইন্টারেস্ট লাগতো, এবং আমি খুব অবাক হতাম যে এই সামান্য বেতনে কিভাবে একজন স্কুল শিক্ষক মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর গরিব ছাত্রছাত্রীদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমি তাদের থেকে আসলে অনুপ্রেরণা পেতাম বেশি, মানে অনেক বড় স্টার বা এদের থেকে না, আমার সমাজে যারা আসলে ভালো কাজ করে, সমাজের যারা দর্পণ, আমি তাদের কাছ থেকে আসলে অনুপ্রেরণা পেতাম। এই জন্য আমার কাছে মনে হতো যে আমি তাদের নিয়ে আসলে হয়তো আর্টিকেল করব, এরকমই প্ল্যান ছিল। সেটা আসলে চাইলে এখনো কিন্তু আপনি হ্যাঁ, করতে পারেন, লেখালেখির মধ্য দিয়েও সেই গল্পগুলো তুলে আনতে পারেন। তবে সেটা সম্ভব। বিনোদন জগতে আপনার পথ চলার শুরুর গল্পটা কেমন ছিল, কিভাবে শুরু হয়েছিল? এটা অনেক আগে থেকেই, আচ্ছা, মানে আমি যখন ইন্টারমিডিয়েট আমি পরীক্ষা দিয়ে যখন ঢাকায় আসি, তখন থেকে আসলে শুরু। তো অনেকই ছোট ছিলেন, হ্যাঁ, একদম তরুণ বয়সে। হ্যাঁ, একদমই তখন থেকে আসলে পথ চলা। এক ভাই ছিলেন আলমগীর রতন ভাই, উনি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, ওনার একটা থিয়েটার ছিল, তো ওনার সঙ্গে পরিচয়। তারপরে হচ্ছে আমার যখন রেজাল্ট বেরোলো, আমি ভার্সিটিতে ভর্তি হলাম, তখন থেকে আসলে অ্যাসিস্ট্যান্সি শুরু করা, শুরু করা খুবই আর্লি লাইফ থেকে আসলে। আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে মাঝখানে একটু গ্যাপ গিয়েছে, তারপরে আবার 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 শুরু করা। তো এটা যদি বলি তাহলে খুবই ছোট বয়স থেকে আসলে এটার চর্চা শুরু করা। এখন পর্যন্ত আপনার লেখা বা নির্মিত উল্লেখযোগ্য আপনার প্রিয় কিছু কাজের গল্প শুনতে চাই। যদি বলা চলে সবচেয়ে বেশি দাগ কেটেছে আসলে যদি বলি এই প্যারাডাইসটা, প্যারাডাইস। কারণ এটা লিখতে গিয়ে আমার কাছে এমন মনে হয়েছে যে যখন নাটকটা আমি মানে পূর্ণ নির্মাণ করার পর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করি, তারপর না আমি গল্পের শেষ দিকে সে দুটো চরিত্রকে, মানে আমার নিজের কাছে প্রথমবার আমার কাছে ফিল হলো যে আমাকে এতটা নির্দয় হওয়াটা আসলে ঠিক হয়নি।
মানে দুটো গল্প আমি আসলে খুব বাস্তবের মধ্যে ফিরে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমার যে এডিটর ছিল তাকে শেয়ার করেছে, আমার কাছের আরেকজন বন্ধু ছিল তাকেও ব্যাপারটা শেয়ার করেছিলাম যে আমার লাইফে প্রথমবার এরকম কোনো ঘটনা ঘটলো যে প্যারাডাইসটা লিখতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে চরিত্রের প্রতি এতটা নির্দয় হওয়া আসলে আমার ঠিক হয়নি। হ্যাঁ, তো এটা আমার কাছে খুব নতুন এবং এটা আমাকে খুব কি বলবো পীড়া দিয়েছে বলা চলে। এর বাইরে হচ্ছে জননীর চোখ একটা ছিল, যেটা মুক্তিযুদ্ধের একটা নাটক ছিল, সেটা গতানুগতিক হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের গল্পের বাইরে গিয়ে একটা আসলে গল্প ছিল, দুই বোনের গল্প। এবার আরও অনেক প্রোডাকশনই আছে যেগুলো আসলে প্রত্যেকটা কাজই তো মনে হয় নিজের কাছে সবসময় উল্লেখযোগ্য, তবে এইগুলো বেশি দাগ কেটেছিল এবং বেশি আমাকে খাটতে হয়েছিল এই কাজগুলোর জন্য। এবং যেমনটা আমরা দেখেছি যে প্যারাডাইস নাটকের দর্শকেরা একদমই ফ্রেশ একটি জুটিকে দেখেছে এবং ভালোবাসাও দিয়েছে, যে ফররুখ আহমেদ রেহান ও আয়েশা খান। তাদের সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা কেমন হয়েছে? এক কথায় দুর্দান্ত, কারণ আমার এই প্রজেক্টটা নিয়ে আমি বেশ কিছুদিন ওয়েটও করেছিলাম প্রজেক্টটা নিয়ে, কারণ আমি চাচ্ছিলাম ওদের যেহেতু এখনো পর্যন্ত হচ্ছে জুটিবদ্ধ হয়ে কাজ করে, আমার কাছে মনে হলো না এই দুজন যদি হচ্ছে জুটিবদ্ধ হয়ে কাজ করে তাহলে একটা নতুন জুটি হয়তো বা দাঁড়াবে। এবং দুজনের সঙ্গে আমার সিনটা খুব ভালো, আয়েশা খুবই ভালো ডেডিকেটেড, রেহানও ভালো, এবং এই থেকে আমার কাছে মনে হলো না তাদের নিয়ে আমার কাজ করা উচিত, এবং দুর্দান্ত, এবং কাজে তারা সর্বোচ্চ রকমের আমাকে সহযোগিতা করেছে। এবং নেক্সটেও আমি আগেও বলেছি যে নেক্সটেও হয়তো তাদের নিয়ে আমার আরো প্ল্যান আছে। বাহ বাহ, আপনি তো অনেক সিনিয়র অভিনয় শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন, কাজের অভিজ্ঞতা হয়েছে, যেমন দিলারা জামান। যদি বিশেষ করেই জানতে চাই যে তাদের কাছ থেকে বা তার কাছ থেকে আপনি কি কি শিখেছেন? অবশ্যই শেখার অভিজ্ঞতা এবং টাইম মেনটেনের যে ব্যাপার এবং রেসপেক্ট মানুষকে। আমি একজন নির্মাতা, আমি ওনার মানে নাতির বয়সের থেকে অথবা ছোট, কিন্তু উনি যেভাবে আমার সঙ্গে সমাদর করে কথা বলেন রেসপেক্ট দিয়ে, সেটা না মানে ওনাদের সঙ্গে কাজ না করলে না এটা অপূর্ণ থেকে যেত। সো এটা সবসময় যখন সিনিয়র শিল্পীদের সঙ্গে আমি কাজ করতাম, ফজলুর রহমান বাবু ভাই একটা বিজ্ঞাপনে, তো ওনার সঙ্গে কাজ করে আমার এত ভালো লেগেছে, মানে শুধু ভালো নয়, পারিশ্রমিক থেকে শুরু করে যখন হচ্ছে ওনার গল্পটা ভালো লেগেছে, অনেক পারিশ্রমিক ম্যাটার না। তোমার যদি মনে হয় যে আমার পারিশ্রমিক থেকে তুমি 10 টাকা আমাকে কম দিয়ে তুমি অন্য কোনো কাজে তোমার সেটা কাজে তুমি ভালোভাবে শেষ করতে পারো, তুমি সেটাই করো। তো এই যে সহযোগিতাটা, এটা না যখন আমি একজন ডিরেক্টর হিসেবে পাবো কোনো শিল্পীর কাছ থেকে, তখনও তার প্রতি রেসপেক্ট এবং কাজ করার যে আগ্রহ সেটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের সঙ্গে আপনার কাজ করার স্বপ্ন দীর্ঘদিনের, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে বা পূরণ হতে যাচ্ছে সামনে? হয়নি, তবে আমার প্ল্যান আছে এই বছরই হয়তোবা আমি হয়তোবা আমার এই স্বপ্নটা আমি পূরণ করে ফেলবো, কারণ খুব বেশি দিন আসলে সময় নেওয়া যাবে না, কারণ উনি হয়তোবা যে বয়সে চলে আসছেন বলা তো যায় না, বা আমার মনে হচ্ছে সামনে কোনো একটা ফিকশনের মধ্যে ওনাকে আমার প্রয়োজন, তো খুব শীঘ্রই হয়তোবা এটা হয়ে যাবে। বাহ, দারুণ। অনেকক্ষণ নাটকের গল্প শুনছিলাম, আপনার জীবনের গল্পও শুনেছি, এবার সিনেমার গল্পে আসতে চাই। নায়িকা ববি এবং নায়ক নীরবকে নিয়ে শিরোনাম বলে একটি সিনেমা নির্মাণ করছেন আপনি, এবং করেছেন সেটুকু আমরা শুনেছি। তবে রিসেন্টলি যেটা শুনছি যে সিনেমার নাম পরিবর্তন হয়ে ইব্রাহিম হতে যাচ্ছে, ঘটনা কতটুকু সত্য একটু শুনি আপনার কাছে। হ্যাঁ, ঘটনা 100% সত্য, মানে এখনো অফিসিয়ালি আমাদের অ্যানাউন্সমেন্টটা আসেনি, কারণ হচ্ছে এটা সেন্সরের ব্যাপার আছে। ইব্রাহিমটাই হতে পারে হয়তোবা, যদি নাম চেঞ্জ হয় তাহলে হয়তোবা ইব্রাহিম হতে পারে, তো সেটার প্রসেসিং চলছে আর কি। আচ্ছা, এবং আপনার প্রথম সিনেমা, সেখানে দর্শকেরা স্পেশাল কি কি পাবে? একটা গল্প পাবে নিশ্চয়ই, মানুষ তার হয়তো বা জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। আমাদের সোসাইটিতে তো অনেক মানুষের গল্প থাকে, এটা অনেকগুলো মানুষের জীবনের গল্প নিয়ে আসলে আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে সেই গল্প মানুষ তার নিজের সঙ্গে রিলেট করতে পারবে, এটাই শুধু বলতে পারি। খুব বেশি হয়তো অ্যাকশন আমি চিন্তা করিনি। হ্যাঁ, আমি জেনেছি, সেটাই বলতে চাচ্ছিলাম যে একটু বিশেষ ধারার বিশেষ ধরনের অ্যাকশন দৃশ্য আপনি যুক্ত করতে চাইছেন, সেটা নিয়ে একটু শুনবো। হ্যাঁ, সেটা তো যুক্ত করতে চাইছি, কিন্তু সেই জায়গাটা একটু আমাদের গ্যাপ হয়ে গেছে, যে বিশেষ ধরনের অ্যাকশন যেভাবে চেয়েছিলাম কেমন হতে পারে এটা যখন রিলিজ পাবে তখনই হয়তো আপনারা দেখতে পাবেন। আমরা একটু পেছনের গল্পগুলো শুনতে চাচ্ছিলাম, কারণ এর আগে হয়তো নীরব হোসেনকে এভাবে কেউ দেখেনি। ওকে, এবং সে নীরব ভাই কি বলবো আমার বড় ভাইয়ের মতন, মানে এই সিনেমাটার জন্য এত খেটেছে, শুধু খাটেনি, শুধু এত ডেডিকেশন দিয়ে কাজ করেছে এবং আমাকে সামগ্রিকভাবে হেল্প করেছে। আমার যদি কোনো কোথাও লোকেশনের অ্যাক্সেস দরকার হচ্ছিল, যে ভাই আমার ওইখানটা লাগবে, আপনি একটু দেখেন কথা বলে, তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সেটা করিয়ে দিয়েছে।
তো এটা অনেক বড় ব্যাপার আসলে, যখন আমি আমার সিনেমার যে হিরো তার কাছ থেকে যখন এই ধরনের সাপোর্টটি আপনি সাপোর্টটা আমি পাবো, তখন না মানে সিনেমাটা হচ্ছে কি বলবো আরো ভালো হয়ে যায় আসলে। তাহলে কবে নাগাদ আমরা এই সিনেমাটি দেখব? এটা খুব শীঘ্রই, এখন তো বিশ্বকাপের মাস না চললে হয়তো বা সিনেমাটা এখনই আমি রিলিজ দিয়ে দিতাম। আচ্ছা। তো বিশ্বকাপটা শেষ হওয়ার পরপরই হচ্ছে আমি সিনেমাটা রিলিজ করে দিব। শুনেছি মার্বেল শিরোনামের আরেকটি সিনেমা আপনি নির্মাণ করছেন, তো সেটার আপডেট একটু শুনি, কতটুকু এগিয়েছে? ওটার কাজ আমি শুরু করেছি অলরেডি, Okay. একটা গানও রিলিজ করেছি, এবং আমি এই শিরোনামটা আসলে রিলিজ করার জন্য, এটার পোস্ট প্রোডাকশনের জন্য আমি আসলে মার্বেল নিয়ে আর বাদবাকি শুটিংটা স্টার্ট করতে পারি না, তবে খুব শীঘ্রই হয়তো বা ওটার বাদবাকি কাজ আমি শুরু করে দিব। এবারের ঈদের সিনেমাগুলোর প্রসঙ্গে একটু আসতে চাই। এবারের ঈদে আমরা 8টি সিনেমা দেখেছি, তো হলে গিয়ে আসলে টিকিট কেটে কয়টি সিনেমা এ পর্যন্ত আপনার দেখা হয়েছে? 2টি সিনেমা এই পর্যন্ত, কোনটা? মালিক এবং হচ্ছে মাসুদ রানা। তো আর বাদ বাকিগুলো হচ্ছে আমি রকস্টার দেখার জন্য টিকিট কাটার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা পাইনি প্রথম এখনো, দিকে। হ্যাঁ। আর এরপর আসলে সময় করে উঠতে পারিনি, কারণ আমার কাজ চলছে, এই কারণে আমি সময় করে উঠতে পারিনি। তবে ফ্রাইডেতে হয়তো বা রকস্টারটা দেখে ফেলবো। এবং মেগাস্টার শাকিব খান অভিনীত রকস্টার তো এবারের ঈদে আমরা পেয়েছি, মুক্তি পেয়েছে, এবং সব সিনেমার মধ্যে কিন্তু রকস্টার আলোচনায় সব থেকে এগিয়ে আছে। তো পুরো অভিজ্ঞতা নিয়ে যদি একটু জানতে চাই যে আপনার কাছে আসলে শাকিব খানের লুক, মেকআপ, গেট আপ সব কিছু মিলিয়ে কেমন লেগেছে? এক কথায় যদি বলে তাহলে দুর্দান্ত। মানে এমন শাকিব খানকে ইন্ডাস্ট্রির আগে দেখেনি। True. উনি তো প্রত্যেকবারই আসলে নিজেকে ভাঙেন, একজন মেগাস্টার এমনিতে তো আর উনি আসলে এই জায়গাটায় আসেননি। ওনার মধ্যে হয়তো বা ওই রকম একটা পাওয়ার অবশ্যই আছেন। আমি বলবো হতে পারে একটা ঐশ্বরিক পাওয়ারও তার মধ্যে হয়তো বা আছে, নতুবা একটা মানুষ যে জায়গায় তার জার্নিটা যেভাবে শুরু হয়েছিল সেখান থেকে আজকের এই অবস্থানে আসা, এবং দীর্ঘদিন ধরে 27 বছরের ক্যারিয়ার ধরে আসলে মানে শীর্ষ অবস্থান করে, এটা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে কখনো এটা হয়নি। তো আমি বলবো যে রকস্টার সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত ছিল। হয়তো বা এখনো কেউ কেউ বলবে, যারা শাকিব ভাইয়ের রেগুলার অডিয়েন্স যারা আছেন, যারা হচ্ছে অ্যাকশন সিনেমা দেখতে অভ্যস্ত, তাদের হয়তো বা এর মধ্যে কেউ কেউ হয়তো মানিয়ে নিতে একটু কষ্ট হতে পারে যে আমরা তো এরকম চাচ্ছি। কিন্তু এই রকস্টার নিয়ে হয়তো বা আগামী 2 বছর বা 5 বছর পরে গিয়ে হয়তো বা চর্চা হবে এই ডিরেক্টরকে নিয়ে, এটার রাইটারকে নিয়ে, প্রোডাকশন হাউস নিয়ে, বা শাকিব ভাইকে নিয়ে। না, ওই সময়টাই চেনা ছকের বাইরে গিয়ে একটা রকস্টার করাটা, এটা চারটিখানি ব্যাপার ছিল না। তো আমি সাধুবাদ জানাই। আমার কাছে তো দুর্দান্ত লেগেছে, এবং আমি টোটালি এক্সাইটেড যে সিনেমাটা এখনো পর্যন্ত আমি হলে গিয়ে দেখতে পারিনি। সেটা আমার কাছে মনে হচ্ছিল আমি খুবই মানে এটা ব্যর্থতাও বলা ছিল যে আমি এখনো পর্যন্ত সিনেমাটা কেন দেখিনি। একজন নির্মাতা হিসেবেও, নির্মাতার বাইরের মানুষ হিসেবে আমার কাছে নতুন কি আসলে নিয়ে আসলো সেটার যে জানার আগ্রহ, সেটা কিউরিওসিটি থেকে আসলে আমি দেখব। এই যে সিনেমা মুক্তির পরদিন থেকে, মানে সিনেমা মুক্তির দিন থেকে আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে যেমনটা দেখছি যে এত নেগেটিভ রিভিউ, কমেন্ট, অনেক কিছুর একটা ঝাঁক দেখেছি আমরা, অনেক অনেক সংখ্যায়। তো এই জিনিসটা আসলে আপনাকে কতটা একজন নির্মাতা হিসেবে কষ্ট দিয়েছে? কষ্ট তো দেখুন, একটা কাজ করলে ভালো মন্দ সবাই হচ্ছে বলবে, যার ভালো লাগবে সে ভালো বলবে, যে ভালো লাগবে না সে ভালো, সেই স্বাধীনতা তো আছে। তো দর্শককে আমি কখনো দোষ দিতে পারবো, কিন্তু এর মধ্যেও আমার কাছে মনে হয় হয়তোবা কেউ কেউ কারো ব্যক্তি ক্রোধ থেকে হয়তোবা কেউ কেউ ক্ষোভ উগড়ে দিতে পারে, বা নানান ধরনের পলিসি হয়তো ইন্ডাস্ট্রিতে থেকে থাকে, সেটা ব্যক্তিগত ক্ষোভ, প্রোডাকশন হাউসের প্রতি ক্ষোভ, বা ডিরেক্টরের প্রতি ক্ষোভ। এরকম শুধু যে রকস্টারের ক্ষেত্রেই হবে সেটা না, যে কোনো মুভির ক্ষেত্রেই হতে পারে। এটা হয় অনেক সময় ব্যক্তি আক্রোশ থেকে। শুধু যে দর্শকের হচ্ছে, এখন তো মানে ওপেন ওয়ার্ল্ড, আসলে আপনি যেটা দেখবেন আপনি ওপেনলি এটা বলতে পারবেন, সেটা নিয়ে আসলে কাউকে আটকে রাখার কোনো মানে আমাদের এখতিয়ারই নেই। একটা সিনেমাকে ভালো না হলে ভালোটা এটা প্রকাশ্যে বলে দেবে, এটা তার স্বাধীনতা। সেটা সমালোচনা আমরা গ্রহণ করতে আমাদের হবেই হবে, কিন্তু এর বাইরে গিয়ে হয় না। যে যদি সেটা নির্দিষ্ট করে কি থাকে, যেটা পলিসি মেকিং এর মধ্যে দিয়ে যদি যায়, তাহলে সেটা অবশ্যই দৃষ্টিকটু, যেটা পরবর্তীতে তো শাকিব খান বলেছেন কথাটি যে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এক পক্ষ এরকমটি করছে। তো সেটা আসলে খুবই পীড়াদায়ক ব্যাপার। এটা আমি একজন নির্মাতা হিসেবে যদি মনে করো এই সিনেমাটা, আমি যে সিনেমাটা আমি অথবা বানাচ্ছি সেটার ক্ষেত্রেও যদি এটা হয়, তখন আমার আসলে কিরকম লাগবে, বা আমার প্রডিউসারের কিরকম লাগবে, সেই জায়গা থেকে না আমি ফিল করছি যে রকস্টার টিমের আসলে কেমন লাগছে। বা শাকিব ভাইকে কি বলবো, শাকিব ভাই, আমি না ইন্ডাস্ট্রিতে যখনই আসছি তখন থেকে শুনে আসছি শাকিবের দিন শেষ, কিন্তু আরেকটা শাকিব খান ইন্ডাস্ট্রিতে তৈরি হয়নি এখন অব্দি। অনেকের মধ্যে সম্ভাবনা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। তার মানে শাকিব ভাই ছিল, আছে, এবং আরো কিছুদিন হয়তো থাকবেন। সেটা মেনে নিয়ে আসলে কাজ করা উচিত। বরঞ্চ এটা হওয়া উচিত একটা ভালো কম্বিনেশন হতে পারে
সাকিব ভাইয়ের সঙ্গে আরো দুজন হিরোকে নিয়ে মাল্টিকাস্টিং এর, এটা বরঞ্চ আমার কাছে মনে হয় সাকিব ভাইয়ের যে অভিজ্ঞতা আছে তাকে যদি সুস্থ এবং সুন্দরভাবে কোনো বড় প্রোডাকশন হাউস তাকে এই অফারটা করে, তাহলে অবশ্যই সে রাজি হবেন। ইন্ডাস্ট্রির স্বার্থেই উনি রাজি হবেন নিশ্চিত, কারণ উনি যা কিছু পেয়েছেন ওনার আসলে আর পাওয়ার কিছু নেই, নতুন করে হ্যাঁ হ্যাঁ, হারাবারও কিছু নেই। তো আমার মনে হয় হচ্ছে সুস্থভাবে সাকিব ভাইকে আরো দীর্ঘদিন যাতে ব্যবহার করা যায় সেই চেষ্টাটাই ইন্ডাস্ট্রির মানুষের আমাদের উচিত। করা উচিত। এবং আমাদের আসলে দর্শক হিসেবে আমরা এমনটাই চাই, আমরা প্রতি ঈদে সবাই মিলে হলে গিয়ে সিনেমা দেখতে চাই এবং সবাই যেন এগিয়ে আসে। ভালো মন্দ তো আমরাও বলি, আমাদের মন্তব্য, আমাদের ভালো লাগা খারাপ লাগার কথাও তো বলি, কিন্তু এরকমভাবে আসলে এত নেগেটিভিটি ছড়ানোর সেই দিন থেকেই কোনো প্রয়োজন আসলে ছিল না। তো এটা আমরা প্রত্যাশা করছি যে ভবিষ্যতে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকব, দর্শকরাও যেন একটু বিনয়ী থাকতে পারি, সবার প্রতি কাইন্ড থাকতে পারি, সেটাও আমরা চেষ্টা করব। বাংলাদেশে নির্মিত আপনার প্রিয় 5টি সিনেমার নাম জানতে চাই, কোনগুলোর কথা বলবেন? যদি এটা বলি তাহলে এটা তো আসলে বলাটা খুব মুশকিল, কারণ হচ্ছে এক এক ধরনের সিনেমা এক এক সময় এক এক রকম ভাবে ভালো লাগে। তবে যদি উল্লেখযোগ্য বলা চলে কিছু সিনেমার মধ্যে, তার মধ্যে বলবো যেগুলো এর বাইরেও আসলে প্রিয় সিনেমা আছে, তবে যদি বলি তাহলে প্রথমে আসবে আসলে আম্মাজান সিনেমাটি। হ্যাঁ, আম্মাজান, তারপর বসুন্ধরা, ওরা 11 জন, তারপর অজ্ঞাতনামা, এরপর যদি বলি সমসাময়িক সাকিবের শিকারী সিনেমাটাও ভালো লেগেছিল। পরে তুফান সিনেমাটা, যেটা সাকিব ভাইকে আসলে নতুনভাবে রায়ান রাফি ভাই বানিয়েছেন, এটা আসলে অন্যরকম, যেটা নির্মাতা হিসেবে বা আমার কাছে খুব দুর্দান্ত লেগেছিল। জি, 3জন নায়ক এবং 3জন নায়িকার নাম জানতে চাই আপনার কাছে, যাদের সাথে আপনার এখনো কাজ হয়নি কিন্তু আপনি কাজ করতে চান। প্রথমেই ইলিয়াস কাঞ্চন, আহা, ববিতা। জি ইলিয়াস কাঞ্চন, ববিতা, মানে তারা আমার ফেভারিট। জি। এবং আমি জানি না এটা আসলে পূরণ হবে কিনা, হ্যাঁ, তবে যদি কখনো সুযোগ আসে অবশ্যই তাদেরকে নিয়ে আমি কাজ করার প্ল্যান আছে। এরপরে তো অবশ্যই সাকিব ভাইকে নিয়ে বলবোই, কারণ ইন্ডাস্ট্রি মেগাস্টার, সব নির্মাতারই হচ্ছে চিন্তাভাবনা থাকে ইন্ডাস্ট্রির নাম্বার 1কে নিয়ে আসলে কাজ করা, সেই জায়গা থেকেই থাকে। এর বাইরে যদি বলি, এর বাইরে হচ্ছে আমার চঞ্চল ভাইকে নিয়ে কাজ করার একটা খুব ইচ্ছা আছে, চঞ্চল ভাইকে নিয়ে। আর যদি নায়িকাদের কথা বলি, শাবানা, কিন্তু উনি তো আর এখন নেই। মানে যেটা হয় কি, এই ধারণাটা আসলে বড় হওয়ার থেকে না, যখন ছোট ছিলাম, আর্লি এজ ছিল, তখনই আসলে ভেতরে এটা, সেই স্বপ্নটা বুনেছেন আপনি। তো সেই সময়ের ওই অভিনয় শিল্পী বা অভিনেতারা আসলে এখন তো আর ওইভাবে অ্যাভেলেবেল নেই। আর এই বাইরে নায়িকা যদি বলা হলো, অভিনয় শিল্পী ববিতা আপুর কথা বললাম, ওনাকে নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছে আছে। হ্যাঁ, কিন্তু জানি না এটা আসলে আমার হবে কিনা, কখনো হবে কিনা। এর বাইরে যদি বলি, শাবনূর আরেকজন ছিলেন, সেটা হচ্ছে কবরী, কিন্তু উনি তো দুনিয়াতেই নেই। হ্যাঁ, নেই, তো এটা একটা আফসোস আসলে। এর বাইরে গিয়ে যদি যখন মনে হবে যে সিনেমার প্রয়োজন এবং গল্পের প্রয়োজন, আমাকে যাকে যখন প্রয়োজন হবে আমি তার সঙ্গে কাজ করব, এটাই আসলে সত্যিটা। নির্মাতা হিসেবে আপনার 2টি গুণের কথা বলুন। আমার নিজের গুণটা আমি নিজে বলবো? নিজের স্ট্রেংথটা তো আপনি জানেন, তো সেটাও আপনি বলতে পারেন। গল্পের মধ্যে আসলে ইমোশনাল। হ্যাঁ, সেটা কি নির্মাতা হিসেবে, রাইটার হিসেবে বা নির্মাতা হিসেবে যেটাই বলি না কেন, ইমোশনালি মানুষকে কানেক্ট করা এবং একটা গল্পটাকে স্লোলি আসলে মানুষের ভেতরে ঢুকিয়ে দেওয়া, সেটার একটা আমার চেষ্টা থাকে, যে হুটহাট করে না। হয়তো বা কেউ প্রথম বুঝবে না, ভালো লাগেনি, বা যদি একটু পরখ করে দেখে তাহলে হয়তো বা ভালো লাগবে। এটা আসলে গুণ বলবো নাকি এটা আমার আসলে বেস্ট বলবো, সেটা আমি জানি না। আচ্ছা, অবশ্যই গুণ। তবে আরেকটি কথা তো জানতে চাই, 2টি বলেছি, ইমোশনালটা তো বললেন আপনি। এর বাইরে কি বলবো, এর বাইরে হচ্ছে যে কোনো সিচুয়েশনে আসলে, সেটা যে কোনো ধরনের সিচুয়েশন হোক না কেন, আমি একটা প্ল্যান করে গেলাম, আমি এভাবে শুটিং করবো, তবে সূর্য ডুবে গেছে, কিন্তু শটটা ছিল সূর্য থাকাকালীন, তো ইনস্ট্যান্টলি আসলে সিনটাকে ঘুরিয়ে নেয়া বা আমি ইনস্ট্যান্টলি কাজটাকে শেষ করে আসা, এবং কোনো রকম ধরনের আমার ওই আসলে যে কোনো ধরনের যদি প্রবলেমও ক্রিয়েট হয় শুটিং সেটে, সেটা নিয়ে আসলে আমার কখনো রাগ হয় না কারোর উপর, বা আমি ম্যানেজ করে, হ্যাঁ, বা আমি কারোর উপর আসলে ওইভাবে ঝাড়ি মেরে কথা বলা বা গালিগালাজ করা, সেটা আসলে আমার দ্বারা হয় না, এবং আমি সেটে অলওয়েজ কুল থাকি। এটা যদি বলে সবচেয়ে বড় যে ব্যাপারটা, হ্যাঁ, যে আমি সেটে অলওয়েজ আমি কুল থাকি, কেউ কখনো আসলে আমাকে রাখতে দেখেনি। বাহ, চমৎকার। এবার যদি ব্যক্তি অনেকের সমালোচনা করতে বলি, 2টি দোষের কথা জানতে চাই, তাহলে কি বলবেন? মানুষ অকারণে আমাকে খুব মুডি ভাবে বা মনে করে অ্যাটিটিউড আছে আমার খুব, এটা নিয়ে আমার খুব শুনতে হয়, কারণ আমি ইজিলি হুট করে কারোর সাথে মিশতে পারি না।
ওকে। যেটা একটা সময় ছিল কথা কম বলা, চুপচাপ থাকা একটা জায়গায় নিজের মতো করে, এবং আমি দিনের পর দিন মানুষ ছাড়াই থাকতে পারি। মানে সেখানে যদি শুধুমাত্র আমাকে মিউজিক শোনার মতো কিছু থাকে, কোনো মানুষও যদি না থাকে, খাবার থাকে, তাহলে আমার কাউকে আসলে দরকার নেই। এটা অবশ্যই একটা খারাপ গুণ আমি বলবো, কারণ এটা থেকে হয়তো বা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, কিন্তু মানুষ তো আসলে খুব বেশি আসলে তার বেসিকটা চেঞ্জ করতে পারবে না। যেটা আমার খুব প্রবলেম, আমি ফেস করতাম আগে, যে বললাম এই জন্য মানুষ মনে করতো আমার বোধহয় খুব অ্যাটিটিউড। তো সেটা অবশ্যই আমার একটা বাজে বাজে গুণ বাজে বলবো। দিক আপনি হ্যাঁ, বলছেন। হ্যাঁ, বাজে দিক আসলে এটা। আচ্ছা, আর আরেকটি এরকম অনেক মানে খারাপ গুণই তো অবশ্যই আসলে অনেক থাকে না, আছে। খারাপ খারাপ কিছু ভালো থাকে, মন্দ মিলেই তো মানুষ। খারাপ কিছু থাকে। তো এটা হতে পারে কখনো কাজ করতে গিয়ে কারোর সঙ্গে দেখা যাচ্ছে হয়তোবা কারোর উপর যদি রাগ করে যাই, তাহলে এটা বুঝতে দিই না। যদি মনে হয় যে না, তার সঙ্গে আমি আর কখনো মিশবো না, বা তার সঙ্গে আর পথ চলবো না, বা তার সঙ্গে আমি কখনো কাজ করবো না, তাহলে তার সঙ্গে খুব বিনয়ী হয়ে আস্তে আসলে সরে আসি। ওকে। সেটা হয়তো কখনো কারণটা জানতেই পারে না, কেন উনি আমাকে কাজে নিচ্ছেন না, বা কেন আমার সঙ্গে কথা বলছে না। এটা আমি আসলে করে থাকি, যেটা মানুষকে বুঝতে না দেয়া আসলে ঘটনাটা কি ঘটছে ঘোরের মধ্যে রাখা, আসলে এটা চলে একটা যায়, বাজে হ্যাঁ। বাজে দিক। আচ্ছা, ঠিক আছে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমাটা দেখেন, সেটার জন্য আমরা কৃতজ্ঞ। এবং সামনে আমি আমার সিনেমাটা রিলিজ করছি, আপনারা অবশ্যই দেখবেন, এবং যতগুলো সিনেমা আসলে আসে খুব আপনারা দেখবেন, এবং সিনেমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের সময় শেষ হয়ে গেল, বিদায় নেবার সময় হয়েছে। তবে প্রমিস করছি, আগামীকাল সন্ধ্যে 6:30 মাছরাঙা টেলিভিশন চ্যানেলে আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। বিদায়।